উন্নত জীবনধারা ২১ পৃষ্ঠা পদ্ধতির নাম এখানে উল্লেখ করা হলো। ১ নাম্বার শুষ্ককরণ। খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি। তাহলে খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা এটা কি ধরনের পদ্ধতি? প্রাচীন পদ্ধতি। তাহলে খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা এটা কি ধরনের পদ্ধতি? প্রাচীন পদ্ধতি, যেটাকে বলা হয় শুষ্ককরণ। শুষ্ককরণ মানে শুকানো। শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়। তাহলে শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া জন্ম এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়। শুকিয়ে খাদ্যকে অনেক দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায়। ২ নাম্বার রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন যেটাকে আমরা ফ্রিজ বলি, যেখানে শীতাতপ্ত থাকে এবং ঠান্ডা থাকে। রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। তাহলে কি পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়? রেফ্রিজারেশন করে। কি করে? রেফ্রিজারেশন করে। রেফ্রিজারেশন পদ্ধতিতে কি কি সংরক্ষণ করে রাখা যায় কিছুদিন? কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। এ পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি, এনজাইম ক্রিয়া কোনোটি দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না। এখানে যে জীবাণু রয়েছে বংশবৃদ্ধির, এনজাইমের ক্রিয়া কোনোভাবে সারা জীবন একবারই প্রতিহত করা সম্ভব না। ৩ নাম্বার ফ্রিজিং। ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যকে ও খাদ্যদ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট তথা -18 ডিগ্রি সেলসিয়াস অথবা তার নিচের তাপমাত্রা রাখা হয়। তাহলে ফ্রিজিং পদ্ধতি খাদ্যকে কত ফারেনহাইট পর্যন্ত রাখা হয়? দেখো, ফ্রিজিং পদ্ধতিতে কোন পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট তথা -18 ডিগ্রি সেলসিয়াস অথবা তার নিচের তাপমাত্রা রাখা যায়? ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করে। কি পদ্ধতি? ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করে। তো ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যকে ও খাদ্যদ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট তথা -18 ডিগ্রি সেলসিয়াস অথবা নিচে তাপমাত্রা রাখা হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়? -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 0 ডিগ্রি ফারেনহাইটে রাখা যায়। এ পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা শাকসবজি, ফল ফলের রস, মাছ, মাংস সংরক্ষণ করা হয় না। এ পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবার সংরক্ষণ করা যায়। সংরক্ষক দ্রব্য। তো কিভাবে দ্রব্যটা সংরক্ষণ করতে হবে সেটা। ৪ নাম্বার আছে সংরক্ষক দ্রব্য। যে সংরক্ষণ করে তাকে বলে সংরক্ষক দ্রব্য। রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়। কোন পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়? রাসায়নিক পদার্থ দ্বারা। কোন পদার্থ দ্বারা কোন পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়? রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক পদার্থের দ্বারা। এগুলোকে সংরক্ষক বা প্রেজারভেটিভ বলে। এগুলোকে বলা হয় সংরক্ষক বা প্রেজারভেটিভ বলে। সংরক্ষক বলে বা প্রেজারভেটিভ বলে। খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্য যেন ছত্রাক, ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেই জন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা। খাদ্যকে পচন থেকে রক্ষা করা, খাদ্য ছিল খাদ্যকে পচন রোধ থেকে রক্ষা করা এবং খাদ্যে যেন ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেই জন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। এগুলো কোনো পুষ্টিগুণ নেই। সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্য সংরক্ষক প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহার ভিন্ন রকম। কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষকের নাম নিচে উল্লেখ করা হলো।
এগুলো সঠিক পরিমাণের মাত্রা জেনে সংরক্ষণ খাদ্যে প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্যবহার বিভিন্ন রকম। তো ক নাম্বারটা দেখো, ভিনেগার আমাদের অতি পরিচিত। তাহলে আমাদের অতি পরিচিত কোনটা রয়েছে? ভিনেগার। তাহলে আমাদের অতি পরিচিত কোনটা রয়েছে? ভিনেগার। তাহলে আমাদের অতি পরিচিত কোনটা? ভিনেগার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচার, চাটনি, সস প্রভৃতি ভিনেগার ব্যবহার করা জীবাণুর বৃদ্ধি রোধ করা। মানে আচার, চাটনি সব প্রভৃতি ভিনেগার ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা। তার ভিতরে কি কি আছে? আচার, চাটনি, সস ইত্যাদি। খ নাম্বার, সালফেটের লবণ, সোডিয়াম বিসালফেট অথবা পটাশিয়াম মেটাবিসালফেট ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়। সোডিয়াম, গ নম্বর সোডিয়াম বেনজয়েট, এটি বেনজয়িক অ্যাসিডের লবণ। এটি বিশেষ করে ছত্রাক ইস্টের বৃদ্ধিকে প্রতিহত করে। এটি বিশেষ করে ছত্রাক বৃদ্ধিকে প্রতিহত করে, ছত্রাক ইস্টের বৃদ্ধিকে প্রতিহত করে। ফলের রস, ফলের খোসা ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোট খুব উপযোগী। ফলের রস আছে, ফলের খোসা ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোট বা খুব উপযোগী বলা হয়। উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষকগুলো ছাড়া দেখো প্রোপায়োনিক অ্যাসিডের লবণ এবং সরবিক অ্যাসিড এর লবণ সরবাটস ব্যবহার করে দই, মিষ্টি, পানি, মাখন, বেসরকারি সামগ্রী সংরক্ষণ করা হয়। উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষকগুলো ভিন্ন ভিন্ন ধরনের। খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন। এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেষ্ট ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানবদেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 5. চিনি বা লবণের দ্রবণের সংরক্ষণ। চিনি বা লবণের যে দ্রবণ আছে, মানে মিশ্রিত যে দ্রবণ আছে, সেটা সংরক্ষণ। চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে। চিনি আর লবণ দ্রবণ, চিনি আর লবণ যে দ্রবণ আছে, এটা খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে খাদ্য সংরক্ষক হিসাবে বহু বছর পূর্বে থেকে ব্যবহৃত হয়ে আসছে কোনটা? চিনি আর লবণ, চিনি ও লবণ দ্রবণ। লবণের দ্রবণকে ব্রাইন বলে। তাহলে লবণের দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেক বেস্ট অফ ইম্পর্টেন্ট ধরে রাখো। লবণের দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। তাহলে ব্রাইন কোনটাকে বলা হয়? লবণের দ্রবণকে বলা হয়। লবণের দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। তাহলে ব্রাইন বলা হয় কোনটিকে? লবণের দ্রবণকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। চিনি ও লবণের ঘন দ্রবণ বহি অভিস্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে। তার মানে চিনি ও লবণের ঘন দ্রবণ বহি অভিস্রবণ দ্বারা অণুজীবকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে। তাহলে কি দ্রবণ বহি অভিস্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে? কোনটা? চিনি আর লবণ, চিনি আর লবণ। চিনি প্রয়োগ করে ফলের জ্যাম, জেলি, মারমালেড তৈরি করা হয়। তাহলে চিনি প্রয়োগ করে কি কি তৈরি করা হয়? জ্যাম তৈরি করা হয়, জেলি তৈরি করা হয়, মারমালেড তৈরি করা হয়। তিনটা জিনিস তৈরি করতে পারবে, বাট এগুলো অনেক দিন থেকে সংরক্ষণ করে রাখা পসিবল। তাহলে জ্যাম, জেলি, মারমালেড তৈরি করতে কি প্রয়োগ করা হয়? চিনি প্রয়োগ করা হয়। পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায়। যেমন পেয়ারা আছে, তার সাথে আপেল আছে এবং আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণ রেখে
বায়ু বিরোধী করে দীর্ঘদিন রাখা যায়। তাহলে পেয়ারা, আপেল আর আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণ রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায়। এটা হচ্ছে প্লাসিন পদ্ধতি। সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যর রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের উপর সাদা অথবা কালো আন্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের ওপরটা পিচ্ছিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে। তাহলে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা বুঝবো কিভাবে? তাহলে এটা একটু ভালো করে দেখো। সংরক্ষিত খাদ্য মানে যে খাদ্য আমরা রেখে দিয়েছি ব্যবহারের আগে, সেটা খাওয়ার আগে বা ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে, খাদ্য যদি রঙের পরিবর্তন ঘটে তাহলে জানতে হবে সেটা পচন ধরেছে। খাদ্য ফুলে উঠেছে কিনা দেখতে হবে, খাদ্যের ওপর সাদা অংশ আছে কিনা দেখতে হবে, খাদ্য রঙের পরিবর্তন ঘটেছে কিনা, খাদ্য ফুলে উঠেছে কিনা, খাদ্যের ওপরে সাদা অংশ হয়েছে কিনা, কালো আন্তরণ সৃষ্টি হয়েছে কিনা, আবার খাদ্য ওপরটা পিচ্ছিল হয়ে গেছে কিনা, এইগুলো দেখে বুঝে নিতে হবে খাদ্য পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না, কারণ তাহলে ফুড পয়জনিং হতে পারে। তাহলে এই ধরনের খাদ্য যদি আমরা খাই তাহলে কি হবে? ফুড পয়জনিং হবে। ১.৪.২ খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। অনেক সময় দুধ, ফল, মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু বিবেক বর্জিত ব্যবসায়ী তারপরও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে। এর দীর্ঘমেয়াদী ব্যবহার বদহজম, পাতলা পায়খানা, পেটের নানা পীড়া। তার দীর্ঘমেয়াদী ব্যবহার কি হবে? বদহজম হবে, পাতলা পায়খানা হতে পারে, আবার পেটের নানা পীড়া হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হাঁপানি হতে পারে, লিভার সমস্যা হতে পারে, কিডনি নষ্ট হওয়ার মতো, ক্যান্সারের মতো মরণ ব্যাধি হতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে? এসব হরমোনাল যুক্ত যে খাদ্য আছে সেগুলো না খাওয়া, সেগুলোকে সবসময় এড়িয়ে চলাটাই উত্তম। বিভিন্ন ফল যেমন আম, টমেটো, কলা, পেঁপে যেমন দ্রুত পাকে, তার জন্য রাইপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনগুলোর ক্ষেত্রে কি কি ব্যবহার করা হচ্ছে অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে বিভিন্ন ফল যেমন আম আছে, টমেটো আছে, কলা, পেঁপে যেন দ্রুত পাকে, এই জিনিসগুলো যাতে দ্রুত পাকে তার জন্য কি করা হয়? তার জন্য রাইপেন ব্যবহার করা, রাইপেন বা ইথিলিন। রাইপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার আছে। কোনো ফল পাকানোর জন্য কি পদার্থ ব্যবহার হচ্ছে? রাইপেন বা ইথিলিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয় কখন? তাহলে রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয় কখন? যখন হচ্ছে কোনো ফল পাকানোর জন্য রাইপেন বা ইথিলিন ব্যবহার করা হয়। এর জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই সেই ফল বা শাকসবজিগুলো পরিহার করা, না হলে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে ৭ থেকে ৮ দিন পর বাজারজাত করা উচিত। আমরা যেটা জানি যে রাইপেন বা ইথিলিন, রাইপেন বা ইথিলিন তো রয়েছে, সেটা রাইপেন বা ইথিলিন ব্যবহার করে কিন্তু ফলকে পাকানো হয়। সে ফলকে ৭ থেকে ৮ দিন পর বাজারজাত করা উচিত। ৭ থেকে ৮ দিনের ভিতর সেগুলো পেকে একদম পরিপূর্ণ হয়ে যায়। এর জন্য ৭ থেকে ৮ দিনের ভিতরে কি করতে হবে? ফলগুলো বাজারজাত বা বিক্রি করে দিতে হবে। কিন্তু তা না করে অনেক সময় ২ থেকে ৩ দিনের মধ্যে বাজারজাত করা হয়। এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায়। কারণ যদি তাড়াতাড়ি আমরা ব্যবহার করি যে রাসায়নিক পদার্থগুলো দেওয়া হয়েছে রাইপেন বা ইথিলিন, ২-৩ দিনের ভিতরে কিন্তু পাইকে যায় মোটামুটি, তো সেটা আবার বাজারে ব্যবহার মানে বিক্রি করলে সেটা কিন্তু অনেক মানুষের জন্য ক্ষতিকর। কারণ সেই রিয়াকশন যে মেডিসিন বা কেমিক্যাল রাসায়নিক পদার্থ আছে সেটা রিয়াকশন থেকে যায়। আর ৭-৮ দিন পরে সেটা রিয়াকশন থাকে না, তো সেজন্য ২ থেকে ৩ দিনের ভিতর মধ্যে আমরা কি করি? সেটা বাজারজাত করে দিই। তো করলে কি হয়? তা অনেক ক্ষতি হয়। এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে। তো সেজন্য আমাদের উচিত এগুলো পরিহার করা।
ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। তাহলে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। এ ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। তাহলে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। তো ক্যালসিয়াম কার্বাইড আমরা যেখানে লিকুইডে আছে এবং তার সাথে দলাযুক্ত বা শক্ত হার্ড কোয়ালিটি রয়েছে। তো আমরা সবসময় বেশিরভাগ দেখেছি দলা বা হার্ড কোয়ালিটি যেটা রয়েছে সেই ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। বাট এখন বর্তমানে এগুলোকে পানির ভিতরে চুবানো হয়। ফলগুলো কি করা হয়? পানির ভিতরে চুবিয়ে তুলে ফেলা হয়। সেই সব পানিতে ক্যালসিয়াম কার্বাইড মিশানো মিক্স করা থাকে। এগুলো তরল। তাহলে ফল পাকানোর জন্য কি নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি এমন ধরনের যৌগ যা বাতাসের বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস। তাহলে এমন যা বলা হয়েছে বাতাসে বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস। কি গ্যাস উৎপন্ন করে? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, যা পরবর্তীতে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থতে পরিণত হয়। অ্যাসিটিলিন গ্যাসে পরিণত হয় ওই অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়ে যায়। এটি স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর করে, মানে ভয়ানক ক্ষতি করে। এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে থাকে। আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কাল্টার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে। মানে আম যেন দ্রুত না পাকে, গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কি ব্যবহার করে? আম ব্যবসায়ী কাল্টার নামে, কাল্টার মানে কাল্টার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে। হরমোন, তাহলে কাল্টার কিসের নাম? হরমোনের নাম। তো কাল্টার হরমোনটা ব্যবহার করা হয় কেন? কাল্টার হরমোনটা ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে যে কোনো ফল পাকানোর জন্য বা আম পাকানোর জন্য, সেটা যাতে অনেকদিন পর্যন্ত ফলটা না পাকে সেই জন্য। না পেকে দীর্ঘদিন গাছে থেকে এটি স্বাস্থ্যের জন্য ভালো না। তো এখান থেকে দেখো, এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরো কঠিনভাবে প্রয়োগ করার জন্য ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের ফল না কেনার জন্য জনগণকে সচেতন হতে হবে। যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায় তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলে। তাহলে ভ্রাম্যমাণ আদালত এ ব্যাপারে কাদের সবচেয়ে সচেতনতা কার্যকর প্রভাব ফেলে? ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা। কাদের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে? ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা। তো এখানে যেটা বলা হয়েছে, এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেই রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেটা আমরা কি করি? আমাদের মতো বা আশপাশে যারা অসৎ ব্যবসায়ী আছে সে ফলগুলো পাকানো হয় বা সে ফল পাকা অবস্থায় থাকবে বাট নষ্ট হবে না, সে রকম মেডিসিন বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। ওইসব রাসায়নিক পদার্থ শরীরের জন্য বা মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য একটু ভালো না। তো এই জন্য কি করতে হবে? সেই সব থেকে সচেতন করার জন্য জনগণকে, মানে মিডিয়া মাধ্যম, তারপর সংবাদপত্র মাধ্যম, ভোক্তা অধিকার আছে, তারপরে ভ্রাম্যমাণ আদালত আইন আছে সেগুলোর, এবং তার সাথে জনগণের অনেক সচেতন করতে হবে যাতে এই ধরনের ফল যাতে না কিনে খায়। এরকম কার্যকর করার জন্য সবচেয়ে বেশি অবদান রাখে বা জনগণের সচেতনতা বৃদ্ধি করে কারা? ভ্রাম্যমাণ আদালত, এবং জনগণ নিজে যদি সচেতন হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ১.৫ তামাক ও অন্যান্যদের মাদকদ্রব্য। তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয়। আর তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে কি তৈরি হয়? তামাক তৈরি হয়। তাহলে তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে কি তৈরি হয়? তামাক তৈরি হয়। তাহলে কোন গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয়? তামাক গাছের পাতা এবং ডাল শুকিয়ে। তামাক গাছের পাতা এবং ডাল শুকিয়ে তামাক তৈরি হয়। শুকনা তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি বা চুরুট বানানো হয়। তাহলে শুকনা তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট, পাতায় মুড়িয়ে বিড়ি
এবং চুরুট বানানো হয়। তাহলে সেটা সম্পূর্ণ কি থেকে আসে? শুকনা তামাক পাতা কুচি কুচি করে কেটে। এগুলোকে পুড়িয়ে তারা ধোঁয়া বা বাষ্প সেবনকে ধূমপান বলে। তাহলে এরকম ভাবে ধূমপান কাকে বলে? তামাক বা পাতায় মুড়িয়ে বিড়ি, চুরুট, তারপরে সিগারেট এগুলো যখনই পান করে এগুলোকে পুড়ানো হয়। পোড়ানোর পরে তার থেকে কি হয়? ধোঁয়া বা বাষ্প সেবনকে ধূমপান বলে। তাহলে পুড়িয়ে যার ধোঁয়া বা বাষ্প সেবনকে কি বলে? ধূমপান। ধোঁয়া বা বাষ্প সেবনকে কি বলে? ধূমপান। তা ধূমপান কিভাবে হয়? ধোঁয়া বাষ্প সেবন করলে সেটা হয়ে যায় ধূমপান। সেবনকে ধূমপান বলে। ধূমপান কোনটাকে বলে? ধোঁয়া বাষ্প সেবনকে ধূমপান বলা হয়। তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয়। তাহলে তামাক থেকে কি নামক পদার্থ বের হয়? নিকোটিন নামক এক ধরনের পদার্থ বের হয়, যা মাদকদ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনি নানাভাবে শরীরে ক্ষতি করে। মানে তামাকে প্রচুর পরিমাণ নিকোটিন থাকে। ওই নিকোটিন কিন্তু কি করে? মানুষের নার্ভকে কি করে? উত্তেজিত করে। নিকোটিন। তাহলে তামাকে কি থাকে? নিকোটিন নামক পদার্থ থাকে। তামাকে কি নিকোটিন নামক পদার্থ থাকে কোথায়? তামাকে। নিকোটিন নামক পদার্থ থাকে কোথায়? তামাকে। তামাকে কি থাকে? নিকোটিন নামক পদার্থ, যা মাদক দ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমন নার্ভ ক্ষতি করে থাকে। ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরো কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে। ধূমপান করলে নিকোটিন ছাড়া আরো কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে। ধূমপানের ধোঁয়ার উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস আর রাসায়নিক পদার্থ মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে। তাহলে কিসের ধোঁয়ায় উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে? ধূমপানের ধোঁয়ায়। ধূমপানের ধোঁয়ায় এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা মানে পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন অক্সিজেনের বহন ক্ষমতা কমিয়ে দেয়। কোনটা? নিকোটিন। এছাড়া কতগুলো আঠালো পদার্থ বা হাইড্রোকার্বন প্রভৃতি পেতে থাকে। এছাড়া কতগুলো আঠালো পদার্থ, কি পদার্থ? আঠালো পদার্থ, তার সাথে হাইড্রোকার্বন আঠালো পদার্থ বা হাইড্রোকার্বন পদার্থ প্রভৃতি থাকে, যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সারও সৃষ্টি হয়। তাহলে ধূমপান করলে কত ধরনের ক্ষতি হয়? তামাক বা অন্যান্য মাদকদ্রব্য সেবন করলে সেই বিষয়ে আমরা দেখলাম। তো আমাদের যেটা উচিত ধূমপান করা থেকে বিরত থাকা, কারণ এগুলো যেহেতু মানুষের শরীরে কোথায় কোথায় মানে কোন কোন পদার্থগুলো প্রবেশ করে, যেমন নিকোটিন প্রবেশ করে, তারপর বিষাক্ত পদার্থ, তারপর সাময়িকভাবে উত্তেজিত করে নার্ভকে কি করে? সাময়িকভাবে উত্তেজিত করে, শরীরে বিভিন্ন ক্ষতি করে। তারপর রাসায়নিক পদার্থ মাদকদ্রব্যের সংমিশ্রণে তৈরি হয়ে যায় হিমোগ্লোবিন। রক্তে যে হিমোগ্লোবিন আছে সেটার অক্সিজেন ক্ষমতা কমিয়ে দেয়। আরো কিছু থাকে আঠালো পদার্থ বা হাইড্রোকার্বন, যেটা ফুসফুসে নানা ধরনের ব্যাধি বা রোগ সৃষ্টি করে, অবশেষে সেটা ক্যান্সারে পরিণত হতে পারে। ধূমপানের ক্ষতিকর দিক এই যে এরকম হয়। ধূমপান প্রচুর পরিমাণে করলে, যেটা আমরা হার্টবিট বলি, ফুসফুস বলি, সেটা কি হয়ে যায়? এমন নষ্ট হয়ে যায়। আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান। আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে কোনটাকে বলা হয়? ধূমপানকে বলা হয়। ধূমপানের ফলে মানবদেহে যেসব ক্ষতিকর অবস্থা ও রোগ দেখা দেয় সেগুলো হলো, যেসব রোগ টোগ দেখা যায় সেগুলো এখানে যে দুইটা তোমরা ফুসফুস দেখতে পাচ্ছ দেখো, যেমন যেসব লোক ধূমপান করে না, বাইয়ে বাইয়ে তাদের ফুসফুস, বাইয়ে বলে বাম পক্ষের এই সাইডে তাদের, এবং ধূমপায়ীদের ডানে ফুসফুস। ধূমপান যারা করে এরকম অবস্থা হয়ে যায়। তো ফর দিস রিজন আমাদের কি করা উচিত? তামাক বা অন্যান্য দ্রব্যগুলো ছেড়ে দেয়া। ধূমপান থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আর যেসব ফলমূল রয়েছে আমরা পড়লাম, যেসব ফল আছে, শাকসবজি আছে, যেগুলো খাদ্যদ্রব্য আছে সেখানে যাতে ফরমালিন বা রাসায়নিক পদার্থ যাতে মিক্স না করে সে বিষয়ে জনসচেতনটা বেশি হতে হবে। কারণ জনগণ যদি না খায় বা না কেনে তাহলে কিন্তু সেগুলো সেল হবে না। ১ নম্বরে আছে ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। যারা ধূমপান করে তারা কি হয় একটু দেখো, অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয় কারা? অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয় কারা? ধূমপায়ীরা। কারা হয়? ধূমপায়ীরা। ২ নাম্বার, ধূমপায়ীরা কোনো না কোনো রোগে ভোগে, যেমন ফুসফুস ক্যান্সার, ঠোঁট, মুখ, ল্যারিংক্স, গলা, মূত্রথলি ক্যান্সার, ব্রঙ্কাইটিস, পাকস্থলী ক্ষত, হৃদযন্ত্র, রক্তঘটিত রোগ, এগুলো সবসময় কি হয়? ভুগে থাকে। তাহলে ধূমপায়ীরা
কোনো না কোনো রোগে ভোগে, সবচেয়ে বেশি ভোগে ফুসফুস ক্যান্সারে ভোগে, ঠোঁটের কালো দাগে ভোগে, মুখ অথবা ল্যারিংস, তারপর গলায় ভোগে এবং মূত্রথলির ক্যান্সারে ভোগে, ব্রাঙ্কাইটিস সেই রোগে ভোগে, পাকস্থলী ক্ষত হয় এবং হৃদযন্ত্র হয় এবং রক্তঘটিত রোগও হয়ে থাকে। ফুসফুসে ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করে। তাহলে ফুসফুসে ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী 5 বছরের মধ্যে মারা যায়। তাহলে অবশ্যই ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন আমরা ধূমপান করে থাকি। 3 নাম্বার দেখো, সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায়। যারা বেশি ধূমপান করে তাদের কমে যায়, মানে কি পান করলে সবচেয়ে আয়ু কমে যায়? ধূমপান করলে সবচেয়ে বেশি আয়ু কমে যায়। 4 নাম্বারটা দেখো, যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছে থেকে ধূমপানের নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদের শারীরিক ক্ষতি হয়। অবশ্যই ক্ষতি হয়, পাশে যারা থাকবে তাদেরও অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হবে। 1.5.2 ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টা সমূহ। ধূমপান, তামাকজাত পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণে প্রচেষ্টা সমূহ। 1 নাম্বার দেখো, বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁয়, অফিস, হাসপাতাল, রেল স্টেশন প্রভৃতি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এই বিষয় বা এই জায়গাগুলো ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। কারণ যেখানে সেখানে ধূমপান করা এখন আইনত দণ্ডনীয় বা আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইনও আছে। কিন্তু দুঃখের বিষয় এই আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনো যেখানে সেখানে ধূমপান করে আশপাশের বায়ুকে দূষিত করে যাচ্ছে। প্রচলিত আইনকে কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক। এ ব্যাপারে সরকার দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমরা ধূমপান, তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণ প্রচেষ্টা করতে হবে সম্পূর্ণটা নিজেদের। তবে কিছু কিছু জায়গায় যেখানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, যেমন বাসে ধূমপান করা যাবে না, রেলে, খোলা স্থানে এবং রেস্তোরাঁয়, অফিস আদালত, হাসপাতাল, রেল স্টেশন, এগুলো কেন ধূমপান করা যাবে না? কারণ এই জায়গায় অনেক জনাকীর্ণ থাকে এবং মানুষের অনেক অসুবিধা হয়, এই জন্য এইসব জায়গায় ধূমপান করা যাবে না। তবে পার্সোনাল জায়গাগুলোতে অনেকে ধূমপান করে থাকে, তবে না করাটাই বেস্ট, সকলে জানো। 2 নাম্বার দেখো, বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থ মোড়কে ধূমপান, বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো সম্পূর্ণ লেখাতে কথাগুলো এবং ধূমপায়ীদের হওয়া অসুখ বিসুখের বীভৎস ছবি ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থ মোড়কে ধূমপান, বিষপান, এটা বলা হয়েছে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, এটাও বলা হয়েছে ধূমপান কথাগুলো এবং ধূমপায়ীদের হওয়া অসুখ বিসুখের বীভৎস ছবি বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, কিন্তু তারপরও ক্যান্সার হবে, তারপরও কি করে? সেগুলো কেউ মানে না। 3 নাম্বার দেখো, তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামাক এবং তামাকজাত যেখানে বিজ্ঞাপন করবে সেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 4, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিকটে সিগারেট বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ করা প্রয়োজন। হ্যাঁ, এসব জায়গায় নিষেধ না করলে অনেক ছাত্রছাত্রীরা সেটাই কিন্তু আসক্ত হয়ে যায়। 1.6 আছে দেখো, মাদকাসক্তি। মাদকাসক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হু, যেটাকে বলে ডাব্লিউটা ওয়ার্ল্ড, এইচ দ্য হেলথ ও দ্য অর্গানাইজেশন, তার মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞা বলা হয়েছে ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে। ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে এক বা একাধিক স্বাভাবিক আচরণ পরিবর্তন ঘটে, এটা বলেছে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টা বলেছে বা সংজ্ঞা দিয়েছে। ড্রাগ মানে মাদক নয়, তবে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি। ড্রাগ মানে মাদক নয়, কিন্তু ড্রাগকে সাধারণ ভাষায় আমরা কি বলি? ড্রাগ মানে কিন্তু মাদক না। তাহলে ড্রাগকে সাধারণ ভাষায় কি বলা হয়? মাদক। ড্রাগকে সাধারণ ভাষায় কি বলা হয়? মাদক। তো মাদক বলা হয় কোনটাকে? ড্রাগকে। মাদক বলা হয় কোনটাকে? ড্রাগকে। তাহলে ড্রাগকে সাধারণ ভাষায় কি বলা হয়? মাদক। আবার মাদক বলা হয় কোনটাকে? ড্রাগকে। ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয়
যে সে ড্রাগের সাথে মানুষের এক ধরনের দৈহিক বা মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিতভাবে ড্রাগ গ্রহণ না করলে শারীরিক ও মানসিক সমস্যা পড়ে, তখন তাকে বলে মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা। ক্রমাগত ড্রাগ সেবনের কারণে মানে প্রতিদিন অল্প অল্প করে ড্রাগ সেবনের কারণে যখন এমন এক অবস্থা সৃষ্টি হয়ে যায়, বিশাল এক ধরনের অবস্থা সৃষ্টি হয়, সেই ড্রাগের সাথে মানুষের এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে। মানে এতটা দৈহিক মানসিক সম্পর্ক গড়ে ওঠে সেটা না খেলে তারও আরো বেশি সমস্যা হয়, অনেক প্রবলেম ফেস করা লাগে। নিয়মিত ড্রাগ গ্রহণ না করলে শারীরিক মানসিক সমস্যায় পড়ে যায়, তখন তাকে বলা হয় মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা। মাদকাসক্তি বা কি বলা হয়, ড্রাগ নির্ভরতা, তখন বলতে হবে। সেটা না খেলে তার অনেক সমস্যা পড়তে হয়, শারীরিক আরো প্রবলেম ফেস করতে হয়, মানসিক এবং দৈহিক ভাবে এমন ভাবে অ্যাটাচড হয়ে গেছে যাতে সেটা না খেলে অনেক সমস্যা পড়ে যায়, তখন তাকে 25 পৃষ্ঠা উন্নত জীবনধারা। উল্লেখযোগ্য ড্রাগ যেগুলোর ওপর মানুষের আসক্তি সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বিড়ি, সিগারেট, আফিম, আফিমজাত পদার্থ, হেরোইন, মদ, পেথিডিন, বারবিচুরেট, কোকেন, ভাং, চরস, ম্যারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। এগুলোর মধ্যে হেরোইন একটি মারাত্মক ড্রাগ। তাহলে যত ড্রাগ আছে তার ভিতরে সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটাকে বলা হয়, হেরোইনকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে উল্লেখযোগ্য ড্রাগগুলোর মধ্যে মানুষের আসক্তি সৃষ্টি করে কোন ড্রাগগুলো, সে ড্রাগগুলোর নাম আমরা জেনে নিই। প্রথমে আছে বিড়ি, সিগারেট, আফিম, আফিমজাত পদার্থ, হেরোইন, মদ, পেথিডিন, বারবিচুরেট, কোকেন, ভাং, চরস, ম্যারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। সবগুলো ড্রাগ। এই ড্রাগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ড্রাগ হচ্ছে হেরোইন। ড্রাগগুলোর ভিতরে সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটাকে বলা হয়, হেরোইনকে বলা হয়। তাহলে মারাত্মক ড্রাগগুলোর ভিতরে সবচেয়ে হেরোইনকে আমরা মারাত্মক ড্রাগ বলে থাকি। তো তার সাথে ড্রাগের ওপর কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জাগতে পারে, যেমন কৌতূহল, সঙ্গদোষ, হতাশা দূর করার প্রচেষ্টা, মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি, নিজেকে বেশি কার্যক্ষম করা, পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা, কিংবা পারিবারিক অভ্যাসগত বাবা মা বাবা মা কোনো মাদকে আসক্ত থাকলে তার থেকে সন্তানের ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে। বাবা মা কোনো মাদকে আসক্ত থাকলে সেই সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সন্তান ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে কখন, যখন বাবা মা ওই বিষয়ে কোনো আসক্ত থাকে। আর ড্রাগের ওপর কোনো বেশি আসক্ত নানাভাবে জাগতে পারে, তো নানা কারণে কিন্তু জাগে। কৌতূহলের কারণে মানুষের প্রতি মানে ড্রাগের প্রতি আকাঙ্ক্ষা জাগে, সঙ্গদোষ মানে একসঙ্গে মানুষ ঘুরে বেড়ালে, একসঙ্গে থাকলে, হতাশা দূর করার প্রচেষ্টা মানে মানুষ হতাশার ভিতরে ডিপ্রেশনে থাকে, সেইটা থেকে ভুলে থাকার জন্য, অথবা মানসিক যন্ত্রণা ভুলে থাকার জন্য ড্রাগ ব্যবহার করে। নিজেকে বেশি কার্যক্ষম করার জন্য অনেকে ড্রাগ ব্যবহার করে। পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষার জন্য অনেকে মানুষ ড্রাগ ব্যবহার করে থাকে। তাহলে পারিবারিক অভ্যাসগত কারণে মানুষ ড্রাগ গ্রহণ করে থাকে। তার ভিতরে রয়েছে যেমন মা বাবা যদি কখনো বা তার ফ্যামিলির ভিতরে কেউ যদি ড্রাগে আসক্ত থাকে, তাহলে আমাদের কি হয়, সেও আশঙ্কা থাকে ড্রাগ আসক্তকে। মাদকাসক্তির লক্ষণ 1.6.1 মাদকাসক্তির যে লক্ষণ রয়েছে সেটা দেখি। চিত্র দেখো 1.07 মাদকাসক্তি একজনের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে দেখো মাদকাসক্তি একজন জীবনে পুরোপুরি ধ্বংস, যেটা আমরা দেখছি গাঁজা খাচ্ছে। যে ব্যক্তি মাদক দ্রব্যে আসক্ত তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায়। অনেকগুলো লক্ষণ সাধারণ স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না। উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো এমন। মাদকাসক্তির লক্ষণ কয়টি আছে, 9টি। তাহলে মাদকাসক্তির লক্ষণ টোটাল কয়টি আছে, 9টি। কেউ যদি প্রশ্ন করে মাদকাসক্তির লক্ষণ আছে কয়টি, 9টি। 9টি লক্ষণ কি কি একটু জানতে হবে অবশ্যই। মাদকাসক্তির লক্ষণ আমরা দেখতে পাই টোটালে 9টি। 1 নম্বরে আছে দেখো, খাওয়ার প্রতি আকর্ষণ কমে যায়। অনেকে মাদকাসক্তি থাকলে খেতে চায় না কোনো কিছু।
2 নাম্বার সবসময় অগোছালোভাবে থাকা। এটা হয় সবসময় অগোছালোভাবে থাকা। সবসময় মানে খাওয়ার প্রতি আকর্ষণটা কমে যায়। 3 নাম্বার আছে দৃষ্টিতে অস্বচ্ছতা ও চোখ লাল হয়। হ্যাঁ, মাদকাসক্তি হলে এটা বোঝা যায়। 4 নাম্বার কোনো কিছু আগ্রহ না থাকা বা ঘুম না হওয়া। ঘুম কম হয় এবং আগ্রহ থাকে না। 5 কর্মবিমুখতা বা হতাশা। কর্মবিমুখতা বা হতাশ হয়ে যায়। 6 শরীরের অত্যাধিক ঘাম নিঃসরণ হয়। বেশি ঘামে সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা। একা একা থাকতে সে পছন্দ করে। 8 আলস্য বা উদ্বিগ্ন ভাব। আলস্য হয়। মন সংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করা, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র সরিয়ে গোপনে বিক্রি করা। এইগুলো হয়ে থাকে। এগুলো মাদকাসক্তির প্রধান লক্ষণ 9টি আছে, সেই 9টি লক্ষণ। ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়াও কিছু সামাজিক তথা পরিবেশের কারণে মাদকদ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জন্মাতে পারে, যেখান থেকে সে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, ব্যক্তিগত ইচ্ছা থাকা বা অনিচ্ছা ছাড়াও কিছু মানুষ সামাজিক তথা পরিবেশের কারণে, একটা মানুষ মনে করো আমাদের গ্রামে বা আমাদের পরিবেশ, মনে করো আমাদের চারপাশে সবাই নেশা করে, বাট এই পরিবেশের কারণে অনেকে কিন্তু সেটার প্রতি আকর্ষণ জন্মাতে পারে, যেখান থেকে সে ধীরে ধীরে মাদক আসক্ত হয়ে পড়ে। এটা হয়। মাদকাসক্তির কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো। মাদকাসক্তির কিছু কারণ আছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টোটাল লক্ষণ ছিল কয়টি বলে দেন? 9টি। মাদকাসক্তির লক্ষণ তো প্রথম ছিল খাওয়ার প্রতি অনীহা বা কমে যায়। তো আরেকটা বিষয়, ড্রাগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ড্রাগ বলা হয় কোনটাকে? হেরোইন। তাহলে সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটা? হেরোইন। মাদকাসক্তি কতগুলো কারণ ছকে উল্লেখ করা হলো। এখানে যে ছক আছে এটা মাদকাসক্তির কারণটা রয়েছে। তো কিছু মাদকাসক্তির কারণ আছে, সে কারণগুলো আমরা একটু দেখি। দেখো, পরিবেশগত কারণ থাকে, পরিবারের কারণও থাকে। পরিবেশগত আমাদের চারপাশে যারা আছে তারাই পরিবেশ। তো পরিবেশের কেউ যদি খেয়ে থাকে সঙ্গ দোষে হয়, আবার পরিবারের কারণও হয়। তো দেখি পরিবেশগত কারণগুলোর ভিতর কি। মাদক দ্রব্যের সহজলভ্যতা। পরিবেশে যদি মাদক দ্রব্যের সহজলভ্যতা মানে প্রচুর পরিমাণে থাকে তাহলে তো হবে। 2 বেকারত্ব, যারা বেকার তারা কিন্তু মাদকাসক্তি বেশি হয়। 3 অসামাজিক পরিবেশ, পরিবেশ যদি ভালো না থাকে তাহলে হবে। অল্প বয়সে স্কুল থেকে বিদায় মানে অল্প বয়সে স্কুল ছড়িয়ে পড়া। 5 আশপাশে ড্রাগের রমরমা ব্যবসা যদি হয় তাও হয়। পেশাগত কারণে হয়, পেশাগত কারণে কি হয়? পরিবেশের কারণে ড্রাগ অ্যাডিক্টেড হয়। অসামাজিক কাজ বা অপরাধ বেশি হয় সেসব স্থানে বাস করা। হ্যাঁ, এগুলো হয় যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে তার আশপাশে বসবাস করা। তাহলে পরিবেশগত কারণ রয়েছে কয়টি? 8টি। তাহলে কেউ যদি বলে পরিবেশগত কারণ রয়েছে কয়টি? 8টি। তারপরে পরিবারের কারণ রয়েছে কয়টি? 8টি। পরিবারের কারণে কিন্তু অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। তো আমরা একটু দেখি 8টি কারণ রয়েছে। প্রথমটা আছে দেখো, বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব হলে। 2 নাম্বার হতাশা হলে, যেটাকে বলে ডিপ্রেশন। 3 নাম্বার একাকিত্ব বা নিঃসঙ্গতা, কেউ যদি পাশে না থাকে, ফ্রেন্ড সার্কেল না থাকলেও আবার হয়। 4 নাম্বার সন্তানের বেপরোয়া ভাবকে প্রশ্রয় দেওয়া। সন্তান যদি ভালো আচরণ না করে বা মানুষের সাথে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে হয়। 5 পরিবার থেকে বিচ্ছিন্নতা, পরিবারের মানুষের সঙ্গে কখনো যোগাযোগ যদি না করে সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যায় বা পরিবারের সাথে না থাকলে পরিবারের কারণে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়। 6 নাম্বার সন্তানের প্রতি যত্নহীনতা, সন্তানের প্রতি যদি মানুষের বাবা মা যত্নশীলতা না থাকে, যত্ন যদি না থাকে, টেক কেয়ারনেস গুলো যদি না থাকে বা দেখাশোনা যদি না থাকে তাহলে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হয়। 7 উগ্র জীবনযাত্রা ও মানসিকতা। খারাপ সহচর্য। খারাপ সহচর্য বলতে এখানে বোঝানো হয়েছে যারা সঙ্গদোষ। সঙ্গদোষ বলতে যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধবী অথবা কলিগ আছে, তারা যদি সবাই একসঙ্গে থাকে, থাকার পরে কেউ যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে বা ড্রাগ আসক্তি থাকে সেই ক্ষেত্রে হয়ে থাকে। দেখো 1.6.2 ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করা কি সম্ভব? হ্যাঁ, সবকিছু পসিবল। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এই জন্য সবকিছু পসিবল হয়ে যায়।
কোনো ব্যক্তি ড্রাগের উপর আসক্ত হলে তা বন্ধ করা বেশ কঠিন কাজ। হ্যাঁ, কোনো ব্যক্তির ড্রাগের উপর আসক্ত হলে বন্ধ করা কঠিন একটা কাজ। তো কোনো ব্যক্তি কিসের উপর আসক্ত হলে তা বন্ধ করা খুব কঠিন কাজ হয়? ড্রাগের উপর আসক্ত হলে, ড্রাগ আসক্ত বা ড্রাগ অ্যাডিক্টেড হলে। কারণ ড্রাগ আসক্ত মানুষ নিজের শরীরের মাদকের কুপ্রভাব বুঝতে পেরেও সেটা ছাড়তে পারে না। মানে ড্রাগ যে মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর তারপরও তারা কি করতে পারে না, ছাড়তে পারে না। নিজের শরীরের মাদকের কুপ্রভাব বুঝতে পেরেও সেটা ছাড়তে পারে না। কোনটা? ড্রাগ আসক্ত, যারা ড্রাগ আসক্ত রয়েছে। সঠিক চিকিৎসা ব্যবস্থায় মাদকদ্রব্য আসক্তি কমানো যায়, তবে সেক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তি যারা ড্রাগ নেয় যদি সহযোগিতা না করে তাহলে তেমন ব্যবস্থা নেওয়া যায় না। মাদক নিরাময় হাসপাতাল অথবা কেন্দ্রে মাদকাসক্ত মানুষকে ভর্তি করতে হবে এবং যথেষ্ট সহানুভূতির সাথে তার চিকিৎসা করতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে তার ড্রাগ নেওয়ার বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। যারা ড্রাগ আসক্ত রয়েছে তাদের কাছ থেকে আলাদা করে দিতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে তার ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। যারা ড্রাগ নেয় তাদের কাছ থেকে, কাদের কাছ থেকে? প্রথমে আসক্ত ব্যক্তিকে কাদের কাছ থেকে আলাদা করতে হবে? ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে, প্রথম কাজ। তারপর লক্ষ্য রাখতে হয়, প্রচুর খেয়াল বা লক্ষ্য রাখতে হয় কোনোভাবেই যেন তার কাছে মাদকদ্রব্য পৌঁছাতে না পারে, সেই জন্য লক্ষ্য রাখতে হবে, চারিদিকে খেয়াল রাখতে হবে। এরপর তার মানসিক চিকিৎসা করতে হবে প্রয়োজন হয়, যেন সে ড্রাগের কথা মনে আনতে না পারে। তার জন্য তাকে বিশেষ কোনো কাজে যুক্ত করতে হবে। সে যে মাদকদ্রব্য আসক্ত সেটি একবারে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে মাত্রা কমিয়ে কমিয়ে শেষে একবারে বন্ধ করতে হয়। হঠাৎ করে বন্ধ করা শারীরিকভাবে বিপজ্জনক হতে পারে। তাহলে কোনোভাবেই হঠাৎ করে বন্ধ করা সম্ভব হয় না যারা ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্তি যারা রয়েছে। ঘুম ঠিকমতো না হলে বা বেশি অস্থিরতা বা বিদ্রোহীভাবে দেখা দিলে ডাক্তার স্নায়ু শিথিলকারক ওষুধ বা ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন। মনে কর ঘুম ঠিকমতো না হলে বা বেশি অস্থিরতা করলে, বিদ্রোহীভাবে দেখা দিলে ডাক্তার স্নায়ু শিথিলকারক মেডিসিন দেয়। স্নায়ু শিথিলকারক মেডিসিন দেয় বা ঘুমের ওষুধ দিয়ে তাদেরকে কি করে? চিকিৎসা করে থাকেন। এটাই প্রধান চিকিৎসা। তারপরে দেখো, মাদক সেবন শুধু যে ড্রাগ আসক্ত মানুষটির ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা তা নয়, মাদক সেবন যে কোনো পরিবার বড় রকমের সমস্যা বিশৃঙ্খলা বয়ে আনে। কোনটি সেবন যে কোনো পরিবারের বড় রকমের সমস্যা বিশৃঙ্খলা বয়ে আনে? কোনটা? মাদক সেবন, যারা মাদক আসক্ত বা মাদক সেবন। এই সমস্যা সামগ্রিক মানে সম্পূর্ণভাবে, পুরোপুরি সমাজ ও দেশের উন্নতি হয় না, বাধাপ্রাপ্ত হয়। মাদকদ্রব্যের ব্যবসা করে সমাজের কিছু অসাধু ব্যবসায়ী ধনী হয়, কিন্তু অন্যদিকে অনেক মানুষের এবং সমাজ জীবনে ভয়াবহ দুর্যোগ, কালো ছায়া নেমে আসে সম্ভাবনার ছাত্রছাত্রীরা। তো অবশ্যই মাদক দ্রব্য থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। মাদক আসক্তি যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। আমাদের পরিবেশগুলো ঠিক রাখতে হবে, পরিবারগুলো ঠিক রাখতে হবে। সবকিছু ঠিক রেখে অবশ্যই আমাদের প্রতিটা বাবা-মার উচিত, পরিবারের বাবা-মা উচিত যে তাদেরকে উগ্রভাবে ছেড়ে না দেয়া। সন্তানের বেপরোয়া থেকে নিয়ন্ত্রণভাবে তাদেরকে টেক কেয়ার করা খুব ভালো করে। আর পরিবেশ যদি ভালো না হয় সেইরকম পরিবেশে না থাকাটা ভালো। অন্য পরিবেশে যেয়ে সেখানে বসবাস করা উচিত। না হলে পরিবেশের কারণে বা পরিবারের কারণে ছেলেরা কিন্তু ব্যাপক প্রভাব পড়ে মাদক আসক্তির। উন্নত জীবনধারা। ছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে। কিসের কারণ? মাদক আসক্তি। শুধু তাই নয়, মাদকাসক্তির কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
কিসের কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? মাদকাসক্তির কারণে। কিসের কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? মাদকাসক্তির কারণে। এজন্য মাদকদ্রব্য সেবন ও এর ব্যবসা-বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। এজন্য মাদকদ্রব্য সেবন ও এর ব্যবসা-বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। এর জন্য ব্যক্তিগত ও সমাজসেবামূলক সংস্থাগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারের থেকে যারা চেষ্টা করে মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। এর জন্য এটাকে আমাদের রক্ষা করতে হলে প্রথমে ব্যক্তিগতভাবে রক্ষা করতে হবে, সমাজসেবামূলক সংস্থাগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থাকতে হবে, সমাজসেবামূলক সংস্থার সাথে যুক্ত হতে হবে। সরকারি প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সবচেয়ে ফলপ্রসূ হয়। তাহলে মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে কোনটা কারণে? ব্যক্তিগত হতে হবে, সমাজসেবামূলক, আইনশৃঙ্খলামূলক, সরকারি প্রচেষ্টা হতে হবে। নাহলে মাদক আসক্তি থেকে দূরে রাখা বাচ্চা বা ছাত্রছাত্রীদের সম্ভব হয় না। তো আমরা যেটা দেখতে পাই পরিবারে সবচেয়ে বেশি পরিমাণ এখন পর্যন্ত ক্লাস 6, 7, 8, 9, 10 পড়ে, বাট তারা অনেকে মাদক আসক্তি অলরেডি হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। অনেকে বিড়ি সিগারেট খেয়ে থাকে, আবার অনেকে হচ্ছে গাঁজাও খায়, তার সাথে ফেন্সিডেল খায়। এগুলো আমরা দেখি। আসলে পরিবেশ যদি ভালো না থাকে, পরিবার যদি ভালো না হয়, তাহলে কিন্তু এগুলো সবচেয়ে বেশি হয়। সামাজিক প্রচেষ্টা থাকতে হবে। 1 নাম্বার আছে, দেখো, মাদকাসক্ত ব্যক্তি খুঁজে বের করা এবং তাদের ঘৃণা না করে সহানুভূতির সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করা। তাদেরকে সুন্দরভাবে বোঝানো উচিত, তাদেরকে চিকিৎসা করে সেগুলো থেকে দূরে রাখতে হবে। 2, মাদকাসক্ত ব্যক্তিকে ও তার পরিবারকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সঠিক পরামর্শ দেওয়া। 3 নাম্বার, পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। এটা সামাজিক প্রচেষ্টা হতে হবে, এটা সমাজ থেকে চেষ্টা করতে হবে। ব্যক্তিগত চেষ্টা, সামাজিক চেষ্টা থাকতে হবে এবং সরকারি প্রচেষ্টাও থাকতে হবে। সবগুলো যদি না থাকে তাহলে একেবারেই পসিবল হবে না। ব্যক্তিগত প্রচেষ্টা থাকতে হবে, সামাজিক প্রচেষ্টা থাকতে হবে, সরকারি প্রচেষ্টাও থাকতে হবে। দেখো, 1 নম্বরে দিয়েছে মাদক সেবন, বিক্রি ও নিষিদ্ধ করা। তাহলে মাদক সেবন কি করে দিতে হবে? বিক্রি করা নিষিদ্ধ করে দিতে হবে। এ ব্যাপারে কড়া আইন প্রণয়ন করে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করা প্রয়োজন। মাদক সেবনের কুপ্রভাবগুলো সরকারি বেসরকারি প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করে। মানে সরকারি বেসরকারি প্রচার মাধ্যমগুলো বন্ধ করে দিতে হবে মাদক সেবনে। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে। তাহলে আমাদের দেশে কোন আইন বলবৎ আছে? মাদক নিয়ন্ত্রণ আইন। হ্যাঁ, আমরা জানি আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে। আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে অনেকটা বাঁচানো সম্ভব। আইনগুলো যদি ভালো হয়, কিসের প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে অনেকটা বাঁচানো সম্ভব হবে? আইনগুলো প্রয়োগ হলে। তাহলে আইনগুলো প্রয়োগ হচ্ছে না বলে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদকাসক্ত ব্যক্তি বা বাচ্চা পোলাপান রয়েছে। এইডস। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে এইডস। তাহলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ কোনটাকে বলা হয়? এইডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগের নাম কি? এইডস। এটি একটি সংক্রামক রোগ। তাহলে সংক্রামক রোগ বলা হয় কোনটাকে? এইডসকে। তাহলে এইডস 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকা এইডস চিহ্নিত হয়। সর্বপ্রথম কোথায় এইডস চিহ্নিত হয়? আমেরিকায়। তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1981 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। প্রশ্ন করতে হবে এইভাবে, প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয়। তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1981। প্রথম কোন দেশে এইডস চিহ্নিত হয়? আমেরিকায়। তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1921 সালে।
তাহলে 1981 খ্রিস্টাব্দে প্রথমে আমেরিকায় কি চিহ্নিত হয়? এইডস চিহ্নিত হয়। অনেকভাবে প্রশ্ন করতে হবে। এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। মরণব্যাধি সারা বিশ্বে কোনটি মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে? এইডস। তাহলে সারা বিশ্বে মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে কোনটা? এইডস। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। কোন দেশগুলোতে এইডসের প্রকোপ সবচেয়ে বেশি? আফ্রিকার দেশগুলোতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি? আফ্রিকায়। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। একে ইমিউনিটি বলা হয়। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে তাহলে প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। আমাদের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তাকে আমরা কি বলি? ইমিউনিটি বলা হয়। তাকে কি বলা হয়? ইমিউনিটি বলা হয়। প্রাকৃতিক নিয়মে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? ইমিউনিটি বলা হয়। ইমিউনিটি বলা হয়। কি বলা হয়? ইমিউনিটি বলা হয়। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিকভাবে সব রকম জীবাণু আক্রমণ প্রতিরোধ করতে পারি। রক্তে লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতির মাধ্যমে জীবাণু আক্রমণ প্রতিরোধ করতে পারে। রক্তের কি প্রস্তুতের মাধ্যমে? রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি। কিসের প্রস্তুতির মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে? রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি। রক্তের ভিতর রয়েছে সেটা লিম্ফোসাইট অ্যান্টিবডি। সেটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এইডসের আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাহলে কি রোগে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়? সেটা হচ্ছে এইডস আক্রান্ত ব্যক্তি এবং একসময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এর জন্য রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে, এর জন্য রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউন ইমিউ ইমিউন 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 অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, সংক্ষেপে এইডস বলা হয়। এই রোগটির মনে করো কি আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে, তখন আমরা সেটাকে বলি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে সংক্ষেপে বলা হয় এইডস। এতে অ্যাকোয়ার্ড, আইতে ইমিউন, দুইটা ডেফিসিয়েন্সি, আর এসতে সিনড্রোম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে রাখতে পারো, অবশ্যই সুন্দর করে দাগিয়ে রাখবা। তাহলে এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এ ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এ ধরনের ভাইরাসের নাম কি জানো? এইচআইভি। এইচআইভি। তাহলে এই ধরনের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এইচটা হিউম্যান, আইতে ইমিউনো, ডিতে আইতে ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসের নাম। তো আমরা যেটা দেখলাম, এইডস একটা মারাত্মক রোগ যেটা একবার মানুষের শরীরে প্রবেশ করলে মানে মৃত্যু নির্ধারিত হয়ে যায়, ধীরে ধীরে মৃত্যুবরণ করে। কারণ হচ্ছে এর যে রক্তের ভিতরে লিম্ফোসাইট যে অ্যান্টিবডি সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কিন্তু লাস্টে মারা যায়। এই ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটাকে সংক্ষেপে বলা হয় এইডস। এইডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচআইভি বলা হয়। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচআইভি। এইডসের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বলা হয়। এই এইডস রোগের সংক্রামক করে থাকে। এইডস রোগের সংক্রামক করে থাকে কোনটা? এইচআইভি ভাইরাস।
তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো। 1.7.1 এইডস রোগের কারণ। এইডস রোগের কারণগুলোকে কি অবশ্যই তোমাদের জানতে হবে। যে সে কারণে এইডস হয় তাহলে সেগুলো আমাদের উচিত পরিহার করা, যাতে আমাদের মরণ ব্যাধি থেকে রক্ষা পেতে পারি। এইচআইভি দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় কোনটা? এইচআইভি ভাইরাস। বিশাল মারাত্মক এক ধরনের ভাইরাস যেটা মানুষের মৃত্যুর কোলে চাপে দেয়। রক্তে এইচআইভি ভাইরাসে যেমন থাকে সেটা দিয়ে দিয়েছে। দেহে রক্তস্রোত প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেতকণিকায় টি লিম্ফোসাইট আক্রমণ করে। দেহের রক্তস্রোত প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেতকণিকায়, রক্তের শ্বেতকণিকা বলতে সাদা রক্ত, টি লিম্ফোসাইট আক্রমণ করে। কি সাইট আক্রমণ করে? টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। তাহলে এইচআইভি কোনটাকে আক্রমণ করে? টি লিম্ফোসাইটকে আক্রমণ করে নষ্ট করে দেয়। এ কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে সব ধরনের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকম বিরল রোগের সংক্রমণ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ। যখনই শরীরে নানা রোগ প্রতিরোধ আক্রমণ সংঘটন ঘটে যায়, কারণ টি লিম্ফোসাইটকে একদম ধ্বংস করে দেয় এইচআইভি ভাইরাস। তখন শুরু হয় শ্বাসতন্ত্রের রোগ, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়। মস্তিষ্কের এক ধরনের রোগ শুরু হয়, ব্রেনে পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার, এগুলো আরম্ভ শুরু হয়ে যায়। দেখা গেছে এইচআইভি সংক্রমণের পর প্রথম 5 থেকে 10 বছর পর্যন্ত সাধারণ মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। দেখা গেছে এইচআইভি আক্রমণের পর প্রথম 5 থেকে 10 বছর কত বছর? প্রথম 5 থেকে 10 বছর পর্যন্ত সাধারণ মানুষের দেহে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না। কয় বছর পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ পায় না? 5 থেকে 10 বছর। 5 থেকে 10 বছর পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ পায় না। কোন ভাইরাসের কারণে? এইচআইভি সংক্রমণের পর। কোন ভাইরাসের কারণে? এইচআইভি সংক্রমণের পর। এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে। এই জন্য আমাদের যেটা করা প্রয়োজন, এ রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্য জানা গেছে। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি দেহে এইচআইভি সুস্থ ব্যক্তি দেহে সংক্রমিত হয়। প্রধানত কি কারণে অন্য মানুষের দেহে আক্রমণ হয়? যৌন ক্রিয়ার মাধ্যমে। আর এই আক্রান্ত ব্যক্তি দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তি দেহে সংক্রমিত হয় কিসের মাধ্যমে? যৌন ক্রিয়ার মাধ্যমে। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে এগুলো হয়ে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দায়িত্বে রাখবা। তো এখানে প্রশ্ন হচ্ছে কিসের মানে কিসের মাধ্যমে বা কিসের আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়? প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়? যৌন ক্রিয়ার মাধ্যমে, সেক্সুয়াল। সমকামী কিংবা নারী পুরুষের মধ্যে অনিরাপদ অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। সমকামী বলতে ছেলে ছেলেদের সাথে সেক্স, মেয়ে মেয়েদের সাথে যৌন ক্রিয়া করে, সেটাকে বোঝা হয় সমকামী। নারী পুরুষের মধ্যে অনিরাপদ, নারী আর পুরুষের মধ্যে অনিরাপদ আনপ্রোটেক্টেড অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। অনিরাপদ, যেটাকে আমরা প্রোটেকশন না নিই, অনিয়ন্ত্রিত যৌন সংযোগ যেটাকে আমরা প্রোটেকশন না নিই, যেটাকে আমরা বলি কন্ডম ইউজ করাটা উচিত। যদি বাইরে কারোর সাথে বা যৌনপল্লীতে যাওয়া হয়, অবশ্যই তোমাদের উচিত কি করা? প্রোটেকশনটা ব্যবহার করা উচিত। অনেকে বলতে পারে যে এইসব কথা কেন ব্যবহার করছেন? সবাই বোঝে। এখন বর্তমানে বাংলাদেশের নবম দশম শ্রেণী খুব ম্যাচিওর হয়ে যায়, বাট সেটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারে এই বিষয়টা কি। গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। এমনকি গর্ভবতী নারও হয়। এ রোগে আক্রান্ত হলে বাচ্চাদের বা সন্তানের মধ্যে এ রোগ হওয়ার সম্ভাবনা। এই জন্য অবশ্যই তোমাদের প্রোটেকশন নেওয়া উচিত, সে থেকে দূরে থাকা উচিত। মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ থেকে সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে।
মায়ের বুকের দুধের মাধ্যমে এইচআইভি প্রবেশ করতে পারে বাচ্চাদের দেহে। সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে, অবশ্যই হতে পারে। গর্ভবতী নারীর হতে পারে। তারপরে নিরাপদ অনিরাপদ যৌন ক্রিয়ার মাধ্যমে হয়, সমকামিতার মাধ্যমে হয়। তারপর এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে, যাদের রক্তে এইচআইভি রয়েছে তাদের অবশ্যই এইডস যারা আক্রান্ত তাদের এইচআইভি আক্রান্ত রোগীদের বা রক্ত না দেওয়াটা উচিত। মাদক ব্যবহারকারীদের একই সিরিঞ্জের বহুজনের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হতে পারে। সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হয়। কেন হয়? কারণ একজনের সিরিঞ্জ আরেকজনের যখনই ব্যবহার করবে তখন এ রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদক ব্যবহারকারীদের একই সিরিঞ্জের বহুজনের ব্যবহারের মাধ্যমে হয়। মনে করে যারা ইনজেকশন বা ভ্যাকসিনের মাধ্যমে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়, মানে মাদক আসক্তি থাকে, তারা যদি একই সিরিঞ্জ ৩-৪ জনে ইউজ করে তাদের ভিতর হতে পারে। আবার কিসের মাধ্যমে? খাদ্য, পানি, মশা বা কীটপতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এই রোগের সংক্রমণের আশঙ্কা থাকে না। সংক্রমণের আশঙ্কা ক্ষুদ্র খাদ্য, পানি, মশা, কীটপতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগের সংক্রমণ থাকে না। আসলে স্পর্শ করলে সেগুলো সংক্রমণ থাকে না। তবে রক্ত, তারপর বীর্য ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। রক্ত, বীর্য যেটাকে বোঝা হচ্ছে শারীরিক সম্পর্ক যৌন ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া। এইচআইভি এইডস এর মূল ভাইরাস আছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি ভাইরাসের কারণে এইডস হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইচআইভিটা প্রোটেকশন দেওয়া এবং তাদেরকে শিক্ষা দেয়, সে সম্বন্ধে শিক্ষা দেওয়া। প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা দেওয়া। এইচআইভি সম্পর্কে শিক্ষা দিতে হবে, কিভাবে হয়, কেন হয়। তোমরা তো উপরে বুঝতে পারলে কি কারণে এইচআইভি হয়ে থাকে। অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত অনিরাপদ যৌন সম্পর্ক বাদ দিতে হবে। রক্তদান করা অথবা গ্রহণ করা যাই হোক সেটা দেখে শুনে করতে হবে। অনিয়ন্ত্রিত বা অনিরাপদ যৌন সম্পর্ক থাকলে, তারপর মাদক ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলি মরণবাদী এইডসের সংক্রমণে কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এই রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। তো কিভাবে মুক্ত করা যেতে পারে? আমরা যেটা বললাম, এই রোগগুলো হয়ে থাকে বেশিরভাগ সমকামী নর নারী রয়েছে তাদের ভিতরে যৌন ক্রিয়ার কারণে হয়ে থাকে। অনিয়ন্ত্রিত সংযোগের মাধ্যমে হয়। গর্ভবতী নারী যদি হয়, গর্ভবতী নারীদের হয়ে থাকে। মায়ের বুকের দুধ খেলে সন্তানদের এইচআইভি হওয়ার সম্ভাবনা বা এইডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা ড্রাগ অ্যাডিক্টেড রয়েছে, মাদকাসক্তি রয়েছে, তারা একই সিরিঞ্জ যদি ৩-৪ জনে ব্যবহার করে সেটার মাধ্যমে হয়। রক্ত বা বীর্যের মাধ্যমে হয়ে থাকে। এই বিষয়গুলোর মাধ্যমে এইডস আক্রান্ত হয়ে থাকে। সম্প্রতি অস্থিমজ্জা প্রতিস্থাপনের দ্বারা পরীক্ষামূলকভাবে কিছু এইডস রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে। সম্প্রতি মানে বর্তমানে অস্থিমজ্জা বলতে হাড় প্রতিস্থাপনের দ্বারা, হাড় থেকে প্রতিস্থাপন দ্বারা প্রতিস্থাপন বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় দেয়া অথবা একজনের থেকে অন্য জায়গায় দেওয়ার দ্বারা পরীক্ষামূলকভাবে কিছু এইডস রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করেও এ অসুখ নিয়ন্ত্রণ রাখা যায়, যদিও তা পুরোপুরি সারে না ওষুধ খাওয়ার মাধ্যমে, যেটা হচ্ছে এইডস। স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা, বিশ্রাম ১.৮। স্বাস্থ্যকে রক্ষা করায় শরীরচর্চা করতে হবে, বিশ্রাম করতে হবে। শরীরই প্রথম মানুষের পরিচয়। মানুষের প্রথম পরিচয় কোনটা? শরীর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স।
মানুষের প্রথম পরিচয় কোনটা? শরীর। তাই শরীরকে মানুষের জীবন সংগ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে। তাই কোনটাকে মানুষের জীবন সংগ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে? শরীরকে। মানুষের জীবন সংগ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে কোনটাকে? শরীরকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের। শরীরকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ব্যায়াম। শরীরকে কোনটাকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ব্যায়াম। শরীরকে ঠিক রাখার জন্য, তাহলে শরীরকে ঠিক রাখার জন্য কি কি প্রয়োজন? সুষম খাদ্য প্রয়োজন আর নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা প্রয়োজন। তাহলে শরীর থাকবে সুস্থ। মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম, খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক। যদি মানুষের শরীরে নিয়মিত ঘুম না হয়, খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক, এগুলো যদি কম বেশি হয় তাহলে শরীর খারাপ হয়ে যাবে। এগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশকে সঠিকভাবে কাজকর্ম করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, এগুলো কোনোভাবেই শরীরের সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে না। এই বিকাশ একমাত্র নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়ামের মধ্য দিয়ে সম্ভব হতে পারে। অবশ্যই আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখার জন্য কি করা উচিত? ব্যায়াম করা উচিত। আমরা সকলে জানি স্নায়ুতন্ত্র শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে। তো শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে কোনটা? স্নায়ুতন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। তাহলে শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে কোনটি? স্নায়ুতন্ত্র। কোনটি? স্নায়ুতন্ত্র। যেভাবে আমরা পড়ছি, প্রশ্ন করে উত্তর দিচ্ছি, সেইভাবে পড়াটা উচিত। তাই যদি নিয়মিত মাংসপেশির ব্যায়াম করি তাহলে সহজে স্নায়ুতন্ত্রকে সতেজ এবং সক্রিয় করে তোলা যাবে। এর ফলে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে। শুধু তাই নয়, নিয়মিত শরীরচর্চার মধ্য দিয়ে যদি শরীরে বিভিন্ন দেহতন্ত্র বা জৈব তন্ত্রগুলোকে সক্রিয় করে তোলা যায় তাহলে সেগুলো পর্যাপ্ত বিকাশ ঘটবে এবং যার ফলে আমাদের দৈনিক কাজকর্ম সম্পাদন করার ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। দৈনিক নিয়মিত কয়েক মিনিট শরীরচর্চার মধ্য দিয়েই শরীরের পরিপাক করার ক্ষমতা বাড়াতে পারবো, রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারবো, পাচন ক্ষমতা ভালো হবে, শ্বাস প্রশ্বাস ভালো হবে, শরীরের তাপ নিয়ন্ত্রণ আরো সুষ্ঠু হবে। এক কথায় বলা যায়, একটা সুস্থ শরীরের অধিকারী হওয়া যাবে। মনে রাখতে হবে, মাংসপেশির সক্রিয়তা এসব ব্যাপারে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই নিয়মিত এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপের চর্চা করতে হবে যেন শরীরের প্রধান মাংসপেশিগুলো সক্রিয় উত্তেজিত হওয়ার সুযোগ পায়। শরীরের মাংসপেশিগুলো সক্রিয় এবং উত্তেজিত হওয়ার সুযোগ পায়। বয়স, দৈহিক গঠন, সাধারণ স্বাস্থ্য প্রভৃতি দিক বিবেচনা করে ব্যায়াম অভ্যাস করা উচিত। বয়স, দৈহিক গঠন, সাধারণ স্বাস্থ্য প্রভৃতি দিক বিবেচনা করে ব্যায়াম অভ্যাস করা উচিত। ব্যায়াম যে শুধু নিরাপদ পরিশ্রমের একটা বিষয় তা কিন্তু নয়। সব রকম খেলাধুলা একদিকে আনন্দের ব্যাপার, অন্যদিকে এগুলো শারীরিক ব্যায়াম বটে। আজকাল ছেলেরা এবং মেয়েরা সমানভাবে দৌড়ঝাঁপ, সাঁতার, হাঁটা, সাইকেল চালানো, কারাতে থেকে শুরু করে ফুটবল, টেনিস, হকি, ক্রিকেট এসব খেলছে। শরীর ঠিক রাখার জন্য শুধু যে নিয়ম করে ব্যায়াম করতে হয় তা নয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও সেভাবে গড়ে তুলতে হয়। একজন মানুষ প্রতিদিন ৮ থেকে ১০,০০০ পদক্ষেপ নেয়। তাহলে একজন মানুষ প্রতিদিন ৮ থেকে ১০,০০০ পদক্ষেপ নেয়। কয়টি পদক্ষেপ নেয়? ৮ থেকে ১০,০০০। তাহলে সে সুস্থ নিরোগ একটি দীর্ঘ জীবন আশা করতে পারবে। ৩০ পৃষ্ঠায় আমরা একটি করে পৃষ্ঠার ভিডিও দিচ্ছি রিজন। অনেকে বোরিং ফিল করে অনেক লং ভিডিও দেখলে, ফর দিস রিজন একটি করে পৃষ্ঠা দিচ্ছে যাতে একটু বোঝাতে সুবিধা হয়, বাট কিভাবে পড়লে ভালো হয়। আর তার সাথে তোমাদের অবশ্যই একটা বিষয় সবসময় বলি, প্রতিটা লাইন বুঝে পড়ার ট্রাই করতে হবে,
যারা যে লাইনগুলো বুঝতে সুবিধা হয় এই লাইনগুলো কি বোঝাতে চাচ্ছে তাহলে কিন্তু তাদের একবার পড়লে এনাফ। আর প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করে রাখবার, বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা নোট করে রাখবো। তোমাদের 3 ধরনের কোশ্চেন আসবে এখন বর্তমানে 25 সাল থেকে। একটা হচ্ছে শর্ট কোশ্চেন অথবা লং কোশ্চেন দিতে পারে, 2 নাম্বার সিকিউ, এবং আরেকটা আসবে এমসিকিউ। এমসিকিউ আসবে 30টির উত্তর দিতে হবে। সিকিউ দেবে যেটাকে সৃজনশীল বলি, এটা 8 সেট দেবে, 5 সেট করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন, এক এক সাবজেক্ট এক এক রকম হতে পারে। তো সেটা হচ্ছে 20 মার্ক। তো এই জন্য অবশ্যই তোমাদের প্রতিটা লাইন বুঝে পড়ে আন্ডারলাইন করে রাখতে হবে। অত্যাধিক পরিশ্রমের ফলে মানে বেশি পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, মানুষ যখন অবশ্যই টায়ার্ড বা ক্লান্ত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে আমরা বলি বিশ্রাম বলে। অত্যাধিক পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে কি বলা হয়? বিশ্রাম বলা হয়। তাহলে আরাম করাকে কি বলা হয়? বিশ্রাম বলা হয়। দেখে রাখতে, ঘুমের শ্রেষ্ঠ বিশ্রাম, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্রাম কোনটাকে বলা হয়? ঘুম। শ্রেষ্ঠ বিশ্রাম বলা হয় কোনটিকে? ঘুমকে। তাহলে শ্রেষ্ঠ বিশ্রাম বলা হয় কোনটাকে? ঘুম। ঘুম হচ্ছে শ্রেষ্ঠ বিশ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে কয় ঘন্টা ঘুমের প্রয়োজন? 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। কয় ঘন্টা? 6 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে কয় ঘন্টা ঘুমের প্রয়োজন? 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। বালক বালিকাদের 8 থেকে 9 মানে বালক বালিকা, যারা বালক অথবা বালিকা রয়েছে তাদের 8 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। শিশুদের 10 থেকে 12 ঘন্টা করে ঘুমের প্রয়োজন। যারা রাতে কাজ করে তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। আমাদের দৈনিক নিম্ন 6 ঘন্টা পর্যন্ত কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো প্রয়োজন। বাট যারা বালক বালিকা আছে তাদের 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, এবং শিশুদের 10 থেকে 12 ঘন্টা। এগুলো বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, বালক বালিকাদের জন্য নির্দিষ্টভাবে ফিক্স করা হয়েছে। তো আমাদের 6 ঘন্টা ঘুমালে এনাফ, আমরা ঘুমাতে পারবো, তাহলে শরীর সুস্থ থাকবে। মনের বিশ্রাম কেবল শরীরে নয়, মনেরও বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেবল শরীরে নয়, মনেরও বিশ্রাম নেওয়া প্রয়োজন। মনের বিশ্রাম সম্পর্কে দেখি। কেবল শরীরে নয়, কিসের বিশ্রামও প্রয়োজন আছে? মনেরও বিশ্রামের প্রয়োজন আছে। শরীর মন থেকে সমস্ত রকম উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি একেবারে দূর করে দিয়ে দেহ মনকে একান্তভাবে নিদ্রার কোলে সঁপে দিতে পারলে, নিদ্রা মানে ঘুমের কোলে সঁপে দিতে মানে ছেড়ে দিতে পারলে তবে দেহ মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয়। দেহের মনে যদি বিশ্রাম না হয় তাহলে কিন্তু আমাদের সবসময় অশান্তির ভিতরে পড়ে যায়। অনেক সময় দেখা যায় এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায়। একে কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্রাম বলা হয়। অনেক সময় দেখা এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায়। তাহলে এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করে শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায়, একে কি বলা হয়? কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্রাম বলা হয়। কর্মকাণ্ডের মাধ্যমে কি বলা হয়? বিশ্রাম বলা হয়। কঠিন কায়িক শ্রমের পর চিত্র বিনোদন বিশ্রামেরই নামান্তর। আবার কঠিন মানসিক পরিশ্রমের পর কর্মকাণ্ডে বিশ্রাম খোঁজার একটা উপায়। বিখ্যাত লেখকদের মধ্যে অনেককে দেখা যায় যারা ঘন্টার পর ঘন্টা ফাউন্টেন পেন পরিষ্কার করে যাচ্ছেন। এতে তিনি কিন্তু আসলে তার কাজের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করেন। অনেকে ছবি আঁকেন, অনেকে বাগান পরিচর্যা, পশুপালন কিংবা শৌখিন সবজি বাগান তৈরি করে বিশ্রাম গ্রহণ করেন, এবং এ সমস্ত কাজকে বলে কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্রাম গ্রহণ। তাহলে কেউ ছবি আঁকান, এটা কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্রাম। অনেকে বাগান পরিচর্যা করেন, অনেকে পশুপালন করেন, অনেকে শৌখিন সবজি বাগান তৈরি করেন। এইগুলোকে বলা হয় কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্রাম গ্রহণ। 1 নাম্বার এমসিকিউটা দেখি আমরা। গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? গাজরে প্রধানত পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ।
তাহলে গাজর খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। 2 নম্বর দেখো স্নেহ দ্রবণীয় ভিটামিনগুলো হলো স্নেহ দ্রবণীয়। তো স্নেহ বলতে কোনগুলোকে বোঝানো হয়? চর্বি। তাহলে স্নেহ দ্রবণীয় ভিটামিনগুলোর ভিতরে কি কি আছে? 1 নম্বর আছে এ ডি ই, আর 3 নম্বর আছে এ ডি কে, মানে এ ডি ই কে। এই 4টা আছে স্নেহ দ্রবণীয় ভিটামিন। তো বলে নিচের কোনটি সঠিক? এখানে তোমাদের দাগা যাবে না, এখানে দাগতে হবে যেটাকে ভরাটের মাধ্যমে পূরণ করলাম। তো উদ্দীপক আমরা যেটা দেখছি এটা হচ্ছে উচ্চ দক্ষতামূলক। নিচের অনুচ্ছেদের পরও 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রহিমার ওজন 50 কেজি, তার উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। 50 থেকে 47 কেজি। তার উচ্চতাও দেওয়া আছে এবং বমি ও পাতলা পায়খানা হয় এসব সমস্যা হয়েছে। 3 নম্বর, রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির কি কি অভাব? 1 নম্বর আছে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। 2 নম্বর, পেশি নাজুক হয়ে পড়ে। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। দেখো 4 নম্বর প্রশ্নটা, অসুস্থ হওয়ার পর রহিমার ভরসমূহ। তাহলে অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে? তাহলে অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে? বিএমআই, বিতে বডি, এমতে ম্যাস, আইতে ইন্ডেক্স। এটা হচ্ছে 20.9। তো বডি ম্যাক্স ইন্ডেক্স। তাহলে এটা কিভাবে আমরা করব? ওজন, দেহের ওজন। এইটাকে 50 ভাগ আমরা কত দেব? 1.5। এটা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে? এই অ্যান্সারটা চলে আসবে। তো অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে? অসুস্থ হওয়ার পর, তার মানে এটা দিয়ে করব 47 ভাগ আমরা কত দেব? 47 ভাগ দেব 1.5, এরকম। তো ভরসূচি একটা সূত্র আছে। তো এরকম না, আমাদের যেটা হচ্ছে উচ্চতা সেটা আমাদের স্কয়ার দিতে হয়, উচ্চতাটাকে কি দিতে হয়? স্কয়ার। তাহলে তোমাদের কি বেরিয়ে চলে আসবে? বডি মাস ইন্ডেক্সের এই মানটা চলে আসবে। 1 নম্বর সৃজনশীল আছে দেখো, 14 বছরের তনুর ওজন 35 কেজি। তনুর বয়স ছিল 14 বছর, তো তনুর ওজন ছিল 35 কেজি এবং উচ্চতা আছে 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে, তার ত্বকে লালচে দাগ হয়েছে। খাওয়ার তেমন রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। তো ক নাম্বার বলেছে ভরসূচি কি বা কাকে বলে ভরসূচি? তো ভরসূচি বলতে কি বোঝায়? ম্যাস, যেটা ম্যাস ইন্ডেক্স বলে থাকি আমরা। তো দেখি ক নাম্বারটা বলা হয়েছে কি, যে ভরসূচি কি বা কাকে বলে সংজ্ঞাটা দিতে হবে। তো সাধারণ বিজ্ঞানে অধ্যায় প্রথম 1 নম্বর যে সৃজনশীল আছে সেটার আমরা উত্তর করব। তো ক নম্বর উত্তরে দেখো, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করা হয়েছে সূচকই হলো ভরসূচি। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি। খ নাম্বার, তো তার আগে কোশ্চেনটা পড়ি। জের প্যাথোলেমিয়া রোগ বলতে কি বোঝায়? জের প্যাথোলেমিয়া রোগ বলতে কি বোঝায়? দেখো খ নাম্বার উত্তর, ভিটামিন এর অভাবে দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এই অবস্থায় হলো জের প্যাথালমিয়া। তাহলে জের প্যাথালমিয়া এ অবস্থা সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ। মানে জের প্যাথালমিয়া এমন এক ধরনের রোগ যেটি পুরোপুরি সৃষ্টি হয়ে যায়, এই অবস্থাটা সে পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটা সম্পন্ন হয় ভিটামিন এর অভাবে দীর্ঘস্থায়ী হলে। গ নাম্বার দেখো, তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে? তাহলে তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো গ নাম্বার উত্তর, পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীরবৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌল বিপাক। মৌল বিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা।
দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌল বিপাকের হার নির্ণয় করা হয়। একজন পুরুষের মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনের প্রতি ঘন্টায় 1 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন। একজন মহিলার মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনে প্রতি ঘন্টায় 0.9 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন হয়। তনুকে একজন মহিলা হিসেবে ধরে তার মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো। তাহলে 1 তনুর ওজন 35 কেজি। কয় কেজি? 35 কেজি। তার একদিনে মৌল বিপাকে ব্যয়িত শক্তি পরিমাণ আমরা ধরলাম, পুরুষ যদি হইতো তাহলে হচ্ছে 1 হইতো, আর যেহেতু মহিলা বলে 0.9। তাহলে দেখো দেহের মোট ওজন গুণ 0.9 বিপাকের মৌল পরিমাণটা এবং সময়। তাহলে এখানে দেখো দেহের মোট ওজন এইটা আর সময় এইগুলো গুণ করে পাচ্ছি আমরা কত? এই যে এখানে দেখো সম্পূর্ণ 756 কিলোক্যালোরি। তো কেমন 35, একটু বলি তনুর ওজন ছিল, দেহের ওজন ছিল 35, তাহলে আমাদের এখানে কি আসবে? গুণ গুণ আসবে, এখানে একটু মিস্টেক আছে 35, তাহলে দেহের মোট ওজন হচ্ছে 35। তো 35 অনেকে বলতে পারে 35 কেন, কিভাবে হইলো? এই যে প্রশ্নের দিকে তাকাও, এই যে কত কেজি? 15 কেজি, সরি 35 কেজি। এই জন্য দেহের মোট ওজন 35, গুণ ছিল গুণ, তাহলে 0 কত 9, তাহলে 0 এখানে 9, এখানে গুণ হবে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, হবে এরকম 35 গুণ তারপরে 0.9 গুণ সময় কত? 24 ঘন্টা, তাই না? এটা সম্পূর্ণ গুণ করে হবে আমাদের কত? 756 কিলো ক্যালোরি। তো এখানে আমাদের একটু মিস্টেক হওয়ার কারণে এরকম অবস্থা হয়েছে। তার দেখো 2 দিনের মৌল বিপাক শক্তি ব্যয়িত হবে, তাহলে 2 দিনে কতটুকু শক্তি ব্যয় হবে সেটা তোমাদের কি করতে হবে? বের করতে হবে। তো ফার্স্টে তোমাদের সবসময় বলি, যে কোনো কোশ্চেনে অ্যান্সার করার পূর্বে সর্বপ্রথম কাজ কি তোমাদের এখানে প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে নেওয়া এবং কি বলতে চাচ্ছে প্রতিটা প্রশ্ন দেখতে হবে, বোঝার চেষ্টা করে প্রশ্নের উত্তরটা কি চেয়েছে। আমরা অনেকে কি করি, প্রশ্নের উত্তর মানে শুরুতে করে দিই, কিন্তু আমরা কখনো প্রশ্নগুলোই পড়ি না। তো এই মিস্টেকগুলো কখনো করা যাবে না। সর্বপ্রথম ভালোভাবে, দরকার একটু বেশি টাইম নিয়ে অবশ্যই তোমরা কি করবা, ভালো করে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে কি চাচ্ছে। যদি প্রশ্ন যদি ভালো করে রিয়ালাইজ না করতে পারো তাহলে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো সমস্যায় হয়ে যায়। তাহলে এটা আমরা কি বললাম, এখানে আমাদের একটু মিস্টেক। তো এখানে কি হবে 35 গুণ 0.9 গুণ 24, এখানে সময় ছিল 24 ঘন্টা, তাহলে এটা একটু ঠিক করে নিও, 35 গুণ 0.9 গুণ 24। আর এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে 756, 2 দিনে মৌল বিপাক, তো 2 দিনে এই জায়গা হবে গুণ হবে, আমার একটু মিস্টেক হয়েছে টাইপিং এ। দেখো 756 গুণ কত? 2 কিলোক্যালোরি, কারণ 2 দিনের কথা বলেছে। আর মোট কিলোক্যালোরি কত ছিল? 756, যে 756 গুণ 2 কিলোক্যালোরি, তাহলে এটা গুণ করে আমরা পাচ্ছি 1512 কিলোক্যালোরি। সুতরাং তনুর 2 দিনে মৌল বিপাক হচ্ছে 1512 কিলোক্যালোরি শক্তি ব্যয় হয়েছে বা হবে। তাহলে এখানে কয় দিনের কথা বলেছিল? 2 দিনের কথা বলেছিল, আমরা 2 দিনের বিষয়টা বের করে ফেললাম। তো এবার ঘ নাম্বার প্রশ্নটা পড়ার আগে সর্বপ্রথম আমরা কোশ্চেন পড়ব। ঘ নাম্বার বলেছে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করে, যে সমস্যা রয়েছে সেটা সমাধানটা বিশ্লেষণ করতে বলেছে। চলো আমরা শুরু করি। ঘ নাম্বার উত্তর দেখো, উদ্দীপক থেকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়েছে এবং খাওয়ার তেমন রুচি নেই। এই সমস্যাগুলো সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো। সাধারণ মানুষের ত্বকে লালচে দাগ পড়ে ভিটামিন B3 এর অভাবে। তার মানে সাধারণ মানুষের ত্বকে লালচে দাগ পড়ে ভিটামিন B3 অভাবে। আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন B1, ভিটামিন বি এর অভাবে। ভিটামিন B1 আছে, ভিটামিন B1 অথবা ভিটামিন B1 মানে শুধু বি এবং ভিটামিন B1। তাই বলা যায় তনুর শরীরে ভিটামিন B5 খেতে হবে, B1 অথবা বি এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে। এখানে উক্ত হবে, এখন স্পেলিং টাইপিং মিস্টেক, উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে। এখন এই সমস্যাগুলো সমাধানে তনুকে উক্ত
তাহলে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে তার লালচে দাগটা অনেক সময় দূর হয়ে যায়। এমত অবস্থায় ভিটামিন বি এর অভাব পূরণের জন্য ভিটামিন বি কত 6 আছে, ভিটামিন বি 6 পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, শাক, সবজি ইত্যাদি নিয়মিত পরিমাণ মতো খেতে হবে। আবার ভিটামিন বি 1 আছে, ভিটামিন বি এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল, আটা, শাকসবজি, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে। তাহলে উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তনু তার সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো এই বিষয়গুলো অবশ্যই কি করতে হবে, তোমাদের নিয়ম মেপে সেই ভিটামিন সমৃদ্ধ খাদ্যগুলো তোমাদের খেলে তাহলে লালচে দাগটা কমে যাবে, সেটা তনুকে বলা হচ্ছে। তো এবার আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম, বাট এবার 2 নম্বর যে কোশ্চেন আছে সেই সৃজনশীল কোশ্চেনটা একটু পড়ি। 2 নম্বর বলে নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলো উত্তর দাও। নিচের চিত্রগুলো কি কি রয়েছে দেখি। ফার্স্টে দেখি, এতে রয়েছে দুধ, বিতে রয়েছে মাংস, সিতে রয়েছে পুঁই শাক বা আম, আর ডিতে রয়েছে শস্যদানা। তো বলেছে রাফেজ কি? রাফেজ কি আমরা যেটা জানি সবসময় সেটা হচ্ছে কি, রাফেজ কি যেটা আঁশযুক্ত খাবারগুলোকে বলে। তো 2 নম্বর প্রশ্নের উত্তর, ক নম্বর উত্তর দেখো, শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তত্ত্বময় অংশ হলো রাফেজ। মানে শাকসবজি, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল ও শাকসবজি ইত্যাদি দীর্ঘ তত্ত্বময় অংশ হলো রাফেজ। এইভাবে বলতে পারি। আমরা বইটি কিন্তু অন্যভাবে পড়েছি, যেগুলো আঁশ জাতীয় খাদ্য রয়েছে সেগুলোকে আমরা রাফেজ বলে থাকি। রাফেজে সবসময় আঁশ জাতীয় ইয়ে থাকবে। খ নাম্বার বলেছে খাদ্য প্রাণ বলতে কি বোঝায়? তাহলে খাদ্য প্রাণ বলতে কি বোঝায় সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। তার খাদ্য প্রাণ বলতে কি বোঝায় সেটা একটু দেখো। এখানে একটা সংজ্ঞা আছে। খ নাম্বার উত্তর, জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই খাদ্যপ্রাণ। এটি সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণ থাকে। বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে। এটি প্রাণীর বৃদ্ধি শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। এই উপাদান জৈব প্রকৃতির যৌগিক পদার্থ ও এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনসহ বিভিন্ন কাজ ব্যাহত হয়। তাহলে এখানে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখলাম যে খাদ্য প্রাণ বলতে কি বোঝায়। তো গ নম্বর প্রশ্ন উত্তরটা একটু দেখো। তো ফার্স্ট আমরা একটু কোশ্চেনটা পড়ি। খাদ্য পিরামিডে খাদ্যগুলো বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করা। একটা একদিনের যে খাদ্য হবে সেটা আবার সুষম খাদ্য। উপরে মাছ মাংস কি আছে, মাছ আছে, এখানে আছে দুধ, মাংস, পুঁই শাক, আম আর শস্যদানা, এই খাদ্যগুলো বাদে সুষম খাদ্য তৈরি একটা তালিকা তৈরি করতে বলেছে। গ নাম্বার উদ্দীপকে একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে। উল্লেখিত খাদ্য পিরামিড খাদ্যর উপাদানকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো, প্রথম তো রয়েছে এ স্নেহ জাতীয় খাদ্য দুধ, বি আমিষ জাতীয় খাদ্য মাংস, সি ভিটামিন জাতীয় খাদ্য পুঁইশাক আম, আর ডিতে আছে শর্করা জাতীয় খাদ্য শস্যদানা। একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এই বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হলো একদিনের। তো এইগুলো ছাড়া আমরা কি কি সুষম খাদ্য খাওয়া মানে খেতে পারি সেই বিষয়টা দেওয়া আছে। দুধের পরিবর্তে পনির বা দই খেতে পারি। দই অথবা পনির খেলে দুধের কাজটা মিটে যাবে। মাংসের পরিবর্তে মাছ অথবা ডাল। মাছটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, মাংসের পরিবর্তে খেতে পারি। ডাল, অনেকে বলে ভাই ডাল কি আমিষ জাতীয়? হ্যাঁ। তো আবার কি কোনটা জানো তো? মসুরির ডাল। এই মসুরির ডালে এত পরিমাণ প্রোটিন বা আমিষ আছে যে এটা গরুর 1 কেজি গরুর মাংস যতটুকু প্রোটিন বা আমিষ নেই, তবে মসুরির ডালে তার চেয়ে বেশি। তো 22.23% রয়েছে কি জানো? 22.23% রয়েছে আমিষ, সেটা আবার কি ডালে? মসুরির ডাল।
মানে মাংসের চেয়ে বেশি, মাংসের চেয়ে 1% বেশি আছে। তো এই জন্য মসুর ডাল দেখবো অনেকে, বেশিরভাগ আমরা দেখি যেগুলো ম্যাচ আছে বা হোটেল, এগুলো কিন্তু মসুরের ডাল কিন্তু অনেকে বেশি খায়। এই জন্য তাদের আমিষের চাহিদা মিটে যায়। অনেকে এগুলো জানে না কিন্তু। পুঁই শাক ও আমের বদলে কি লাল শাক ও জাম খেতে পারি। শস্য দানার পরিবর্তে ভাত বা রুটি খেতে পারি। শস্য দানাটা শর্করা, ভাত রুটি হচ্ছে শর্করা। পুঁই শাক ও আমের বদলে লাল শাক বা জাম খেতে পারি। এই দুটা ভিটামিন, এটাও ভিটামিন। মাংসর পরিবর্তে মাছ ডাল, এটা আমিষ, এটা আমিষ। দুধের পরিবর্তে পনির বা দই, এটা কিন্তু স্নেহ পদার্থ। আমাদের দেশে দুপুরে খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই দুপুরের খাবারে অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকার খাদ্য থাকা ভালো। তার মানে ওইগুলো অবশ্যই সুষম খাদ্য তালিকায় থাকা উচিত। এবার ঘ নাম্বারটা বলেছে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করে। ডি চিহ্নিত, এটা শস্য দানা। ঘ নাম্বার উত্তর, একটি সুষম খাদ্য পিরামিডের সর্বনিচু স্তরে শর্করাকে রাখা হয়। উদ্দীপকের চিহ্নিত শস্য দানা খাদ্য পিরামিডের সর্বনিচের স্তরে রয়েছে। সুতরাং উদ্দীপকের ডি চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা। শর্করা মানুষের প্রধান খাদ্য। এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য। জীবদের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তাও শোষণের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। শস্যদানা হতে প্রাপ্ত প্রতি গ্রাম শর্করা জারণে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেলুলোজ। তো সেলুলোজটা কি? সেলুলোজ একটি অপ্রাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক। এছাড়া শর্করা থেকে প্রোটিন, ফ্যাট সংশ্লেষণ হয়। খাদ্য এর অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়, কিটোসিস রোগ হয়। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এ সকল কারণে চিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম। তো এখানে আমাদের 34 পৃষ্ঠায়, 32 পৃষ্ঠায় যে দুইটা আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল, সেই দুইটা প্রশ্ন উত্তরটা আমরা দিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।